চাকরি হারিয়ে নিজের শহর ছেড়ে পরিবার নিয়ে নতুন করে জীবন সাজাতে জন নামে একজন ব্যক্তি সমুদ্রের পাড়ে একটি ভাড়া বাড়িতে ওঠে। কিন্তু সমস্যার শুরু তখনই হয় যখন প্রতিদিনই সেই বাড়িতে একটি করে চিঠি পাওয়া যায়। কে পাঠিয়েছে তার কোনো ঠিকানা নেই, অথচ চিঠির মধ্যে তাদের সম্পর্কে সবকিছু লেখা রয়েছে। চিঠিগুলো কোত্থেকে আসছে, কে এই চিঠি পাঠাচ্ছে, জন যখন তার রহস্য খুঁজতে শুরু করে ধীরে ধীরে সামনে আসতে থাকে এই বাড়ির ভয়ানক এক পুরনো ইতিহাস, যা আপনাকে রীতিমতো চমকে দিবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি ফিনিক্সের কথা। সময়টা 90-এর দশক, কেরালা। আমাদের জন উইলিয়ামস নামে একজন ব্যক্তিকে দেখানো হয় যে তার নিজের পরিবারকে নিয়ে দ্বীপের ধারে বাড়ি খুঁজে বেড়াচ্ছে। জন মূলত পেশায় একজন আইনজীবী ছিল, কিন্তু তার বিরুদ্ধে ফ্রডের অভিযোগ উঠায় বার কাউন্সিল থেকে তাকে ব্যান করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে কেসও হতে পারে। তাই তার জন্য সবথেকে ভালো ছিল দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করা। এই কারণেই সে নিজের পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিল, যেন এমন একটা জায়গা খুঁজে পায় যেখানে সে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবে। জন একের পর এক বাড়ি দেখতে থাকে, কিন্তু তার দরকার ছিল পুরোপুরি বিচ্ছিন্ন একটি বাড়ি, মানে আইসোলেটেড একটি জায়গা যেখানে কেউ আসবে না, যাবে না, কোনো ধরনের ডিস্টার্ব থাকবে না। ব্রোকারও তাকে অনেকগুলো বাড়ি দেখায়, কিন্তু কোনোটাই তার পছন্দ হচ্ছিল না। অবশেষে ব্রোকার তাকে একটি বাড়ির কথা বলে যেটা একদম সমুদ্রের ধারে, তা আবার নতুন তৈরি। বাড়িটা একদম জনের পছন্দের মতো, সম্পূর্ণ নির্জনার ঝামেলা মুক্ত। তবে সেখানে একটু সমস্যা আছে। ওই বাড়িতে উঠতে হলে তাকে 6 মাসের অগ্রিম ভাড়া দিতে হবে, মানে তাকে অন্তত 6 মাস সেখানে থাকতেই হবে, নয়তো সে টাকা ফেরত পাবে না। যাই হোক, এরপর তারা বাড়িটা দেখতে যায়, আর বাড়িটা জনের এতটাই পছন্দ হয়ে যায় সে সেটাকে ফাইনাল করে পরিবার সহ ওই বাড়িতে শিফট করে। তখনও বাড়ির লাইট আর পানির কিছু কাজ বাকি ছিল, কিন্তু ব্রোকার সেগুলো ঠিক করিয়ে দেয়। এরপর জন নিজের স্ত্রী লেডিয়া, বড় মেয়ে মারিয়া, মেজো মেয়ে ডেইজি আর ছোট ছেলে টিটুকে নিয়ে বাড়িতে ওঠে। এখানে একটি বিষয় বলে রাখি, ডেইজি দৃষ্টি প্রতিবন্ধী। বাড়িটার পিছন দিকে একটি গাছ ছিল। প্রতিদিন সকালবেলা একটি পাখি এসে বসত। টিটুও সেই পাখিটার সাথে খেলা করত, এমনকি তার আওয়াজও নকল করত। কিছুদিন পর জন তার বন্ধু আমিরের সাথে দেখা করে, যে কাছাকাছি কোনো একটি বাড়িতে থাকে। জন মূলত নিজের শ্বশুরের দেওয়া যে যৌতুক ছিল ওই যৌতুক নিয়ে একদমই অখুশি, তাই সে তার শ্বশুরের বিরুদ্ধে কেসও করতে চাচ্ছিল। এই কেসের জন্য সে নিজের স্ত্রীকেও তার বাবার বিরুদ্ধে পিটিশন সাইন করার জন্য চাপও দিচ্ছিল। এরপর জন আমিরের সাথে কাজের ব্যাপারে কথা বলে। আমির স্ত্রী শেনুর আঙ্কেলের একটা ল ফার্ম ছিল। আমির বলছিল জন ইচ্ছা করলে সেখানে জয়েনও করতে পারে। জন বলে এখানেও দেখে নিবে। তারপর তার নিজের কাছেও 2-3 জন ক্লায়েন্ট আছে, চাইলে নিজেও একটা ফার্ম খুলতে পারত। এরপর জন বাড়িতে ফিরে আসে। কিছু কাজকর্ম সেরে সবাই ঘুমিয়ে পড়ে। পরবর্তী দিন সকালবেলা যখন কাজের জন্য বের হচ্ছিল, তখন বাড়ির কাছে একটি চিঠি দেখতে পায়। চিঠিটা ফ্রেডি নামে কারোর জন্য ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে চিঠিটি কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠানো হয়েছে, খামের উপর এমন কিছুই লেখা নেই। জন প্রথমে ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে চিঠিটাকে সরিয়ে রাখে। সেই রাতে সবাই যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে ডেইজি মেকআপ করতে যায়। ও যে বলেছিলাম সে চোখে দেখতে পায় না, তবে সাজার অনেক শখ, ঘুমাতে অনেক সমস্যা হয়। তবে ঠিক তখনই আমরা তার পিছনে অদ্ভুত একটা মহিলার ছায়া দেখতে পাই। তখনই জনের ঘুম ভেঙে যায়, আর ডেইজিকে দেখতে পেয়ে ডেইজিকে আবার শুয়ে দেয়। এরপর জন কিচেনে পানি খেতে গেলে বাইরে একটা পাখি খুব জোরে ডাকছিল। জনেরও বিষয়টা খুব অদ্ভুত লাগে যে মাঝরাতে একটা পাখি এভাবে চিৎকার করছে কেন, যে জন্য জন জানালাটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। আর পরবর্তী দিন সকালে ঘুম থেকে উঠতেই সে আবার ফ্রেডি নামের আরেকটি চিঠি খুঁজে পায়। এবারও নাম ঠিকানা কোনো কিছু লেখা নেই। জন এবারও চিঠিটি সরিয়ে রাখে। ঠিক তখনই আমরা টিটুকে দেখতে পাই। টিটু যে পাখিটার সাথে খেলা করত, ওই পাখিটা মারা গেছে, যে জন্য টিটু বাড়ির পিছে মাটি খুঁড়ে ওই মৃত পাখিটাকে মাটি চাপা দিতে যাচ্ছিল। তখনই সেখান থেকে অদ্ভুত কিছু একটা জিনিস সে খুঁজে পায়, তবে ব্যাপারটা তেমন গুরুত্ব না দিয়ে চলে আসে। এদিকে আবার জন আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিতে শুরু করে যে ফ্রেডি নামে কাউকে তারা চেনে কিনা, কিন্তু কেউই ফ্রেডি নামে কাউকে চিনত না। সবাই তাকে জানায় যে এই নামে এখানে কখনো কেউ থাকেনি। এরপর জন পোস্টম্যানের সাথে কথা বলে। সেও একই কথা জানায় যে সে এমন কোনো চিঠি কখনো ডেলিভারি করেনি, আর যেসব চিঠির উপর নাম ঠিকানা লেখা থাকে না সেগুলো পোস্ট করা অসম্ভব। তাই কেউ হয়তো বা তার সাথে প্র্যাঙ্ক করেছে, নিজে এসে চিঠিগুলো রেখে গেছে। তারপর জন বিষয়টা নিয়ে ভাবতে থাকে, কিন্তু বাড়ি ফিরে সে দেখে সেখানে আবার একটি নতুন চিঠি পড়ে আছে। এইবার সে একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই মজাটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। পোস্টম্যান কিছুই জানে না, আশেপাশে কেউ ফ্রেডিকে চেনে না, তবুও তার নামের চিঠি একের পর এক সেখানে চলে আসছে, যে জন্য জন ওই চিঠিগুলো পড়তে শুরু করে। চিঠিগুলো পড়ে জন বুঝতে পারে এগুলো আসলে লাভ লেটার, যেগুলো কোনো রহস্যময় অচেনা মহিলা ফ্রেডির জন্য লিখছিল। বাকি সবগুলো চিঠি স্বাভাবিকই ছিল,
কিন্তু একটা চিঠিতে লেখা ছিল যে ওই মহিলার জন্মদিন ছিল, অথচ তাকে কেউ উইশই করেনি। এই জন্য সে দুঃখ পেয়ে নিজেই নিজের জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে মারিয়া এসে জানায় গতকাল ডেইজির জন্মদিন ছিল, অথচ সবাই এটা ভুলে গিয়েছিল। এটা শুনে জন একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ এই চিঠিগুলোর ভিতরে তার আর তার পরিবারের ব্যাপারে অনেক গভীর গভীর কথা লেখা রয়েছে। আর বিষয়টা অদ্ভুত লাগাটাই স্বাভাবিক, কারণ বাড়ির ভেতরে কেউ ডেইজির জন্মদিন মনে রাখেনি, অথচ কোনো অচেনা রহস্যময় মহিলা সেই বিষয়টা জানতো। কিভাবে জানলো, কেন জানলো, সেটা কেউ বুঝতেই পারছিল না। তো এরপর জন সারাদিন বাড়ির আশেপাশে নজর রাখতে শুরু করে। রাতের বেলা তো চারপাশে চেক করতে থাকে যে কে এই চিঠিগুলো রেখে যাচ্ছে। ভোরবেলাতে বসেও সে এটাই দেখার চেষ্টা করছিল যে নিউজ পেপারের সাথে কেউ চিঠিগুলো দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কারোর কোনো দেখা নেই। এমনকি নিউজ পেপারওয়ালা শুধু খবরের কাগজ দিয়ে চলে যায়। এর মধ্যে টিটু তার পাশে এসে কিছু কথা বলে। জনতাকে বলে যে এই চিঠিগুলো রেখে যাচ্ছে সে তাকে খুঁজছে, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে একদম নতুন একটি চিঠি তার ঠিক পাশেই রাখা আছে, যেখানে গত কয়েক ঘন্টা ধরে সে বসেছিল। মানে ব্যাপারগুলো ধীরে ধীরে কিন্তু আরও বেশি রহস্যজনক হয়ে উঠছে। জন আরও বেশি চিন্তায় পড়ে যায়। এই জন্য জন চিঠিটা আমিরকে দেখায়, আর ওই চিঠির ভেতরেও ঠিক একই কথাগুলো লেখা ছিল যেগুলো জন একটু আগে টিটুকে বলেছিল। মূলত এই চিঠির মধ্যে ওই নারী ফ্রেডের উদ্দেশ্যে লিখেছে যে এই বাড়িতে যারা রয়েছে তারা আমাদেরকে ট্রেসপাসার মনে করছে। তার ছেলেকে সে সেগুলোই বলছিল। আর এটা তো সত্যি, এই বাড়ির গার্ডেন, এখানে আমরা অনেক মধুর সময় কাটিয়েছি। আমরা এখানে গান গেয়েছি। ওই চিঠির মধ্যে সে গানের কয়েকটি লাইনও লিখে দিয়েছে, জুলি ডু ইউ লাভ মি। চিঠির মধ্যে সেটা উল্লেখ করেছে খুব দ্রুতই তারা জনের পরিবারের সাথে দেখা করবে, তাদের সাথে কথা বলবে। আর আমির একটা বিষয় লক্ষ্য করে, যে চিঠিটি লিখেছে মানে ওই নারীর গোলাপের প্রতি একটা ভীষণ টান ছিল, কারণ প্রতিটা চিঠির শেষ অংশে একটি গোলাপ এঁকে দিত। যদিও আমির পুরো বিষয়টিকে প্রাঙ্ক বলেই ভাবছিল, কিন্তু জন এসব নিয়ে খুবই ভয় পাচ্ছে। অন্যদিকে টিটুকে দেখা যায় সেই মৃত পাখিটার আওয়াজ শুনতে পাচ্ছিল, আর সে যখন মন দিয়ে সেই আওয়াজটা শোনার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে ফ্লোরের নিচ থেকে একটা মহিলার গুনগুন করার শব্দ ভেসে আসে। আর ওই মহিলা মূলত ওই একই গান গুনগুন করছিল, জুলি ডু ইউ লাভ মি। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাড়ির নিচে কোনো বেসমেন্ট নেই, মানে শব্দটা সত্যি সত্যি মাটির নিচ থেকে আসছিল। এর মধ্যে জন বাড়িতে ফিরে আসে। টিটু ঠিক একই জুলি জুলি ওই গানটি গাইছে। জন একটু আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে এই গানটা কোথা থেকে জানলো। টিটু জানায় সে গানটা মাটির নিচ থেকে শুনেছে। জন তখন বিষয়টি নিয়ে ভীষণ অস্থির হয়ে যায়। সারাক্ষণ সেই ঘটনাগুলো নিয়ে ভাবতে শুরু করে, এমনকি তার কোর্টের কেসগুলোর উপরের প্রভাব পড়তে শুরু করেছে। জন আমিরের সাথে আবার কথা বলে। আমিরও তাকে বলে যে তার কাছে মনে হচ্ছে বাড়িটা ভালো নয়, তাই জন যেন তার স্ত্রী সন্তানকে নিয়ে ওই বাড়িটি ছেড়ে দেয়। বাড়িওয়ালার কাছ থেকে যে টাকা সেটা ফেরত নিয়ে নতুন বাড়ি খুঁজে নেয়। যে জন্য জন ডেইজি আর বাচ্চাদেরকে আমিরের বাড়িতে রেখে বাড়িওয়ালার সাথে কথা বলতে চায়, কিন্তু বাড়িওয়ালা তাকে স্পষ্ট করে বলে দেয় সে একদিন পর বাড়ি ছাড়ুক বা 6 মাস পরে, যে 6 মাসের অগ্রিম টাকা সে নিয়েছে সেটা কোনোভাবেই সে ফেরত দেবে না। এখন জনেরও তো কিছু করার নেই, তারপর আবার তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে জন্য সেখান থেকে তাকে চলে যেতে হয়। ঠিক তখন বাড়িওয়ালার এক চাকর তাকে বলে সে কোনো টাকাই ফেরত পাবে না, তাই টাকার কথা ভুলে যত দ্রুত সম্ভব ওই বাড়িটি যেন খালি করে দেয়। কারণ সমস্যাটা আসলে বাড়িতে নয়, সমস্যা ওই জমিতে যেখানে বাড়িটা করা হয়েছে। এমনকি ওই বাড়িটা যখন উদ্বোধন করা হচ্ছিল তখন সেখানে যে চার্চের ফাদার এসেছিল সে নিজেও সেখানে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল। মূলত ওই জায়গাটি আগে কবরস্থান ছিল। এটা শুনেই জন পুরোপুরি ভয় পেয়ে যায়। মানে সেই জমি আর বাড়ি কোনোটাই ভালো নয়, পুরোটাই একটা হন্টেড জায়গা। এদিকে আমিরের বাড়িতে আমিরের স্ত্রী রান্না করছিল। হঠাৎ করে গ্যাসটা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর সে যখন সেটা চালু করার চেষ্টা করে তখনই তার হাত পুড়ে যায়। আমির আর তার মা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর জন বাড়িতে ফিরলে ডেজি তাকে পুরো বিষয়টি জানায়। জন যখন বসে বসে এসব নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই আমিরের বাড়িতে সেই ফ্রেডি নামের চিঠিটা চলে আসে। এই চিঠির মধ্যে সে লিখেছে একবার কেউ তার অতিথি হয়ে গেলে সে চিরকাল তার অতিথিই থেকে যায়। মানে জন আর তার পরিবার এখন ওই বাড়িতে অতিথি হয়ে গেছে, এখন তারা চাইলেও তার থেকে দূরে যেতে পারবে না। তার মানে আমিরের স্ত্রীর যে হাত পুড়ে গিয়েছিল এর পিছনে কোনো অদৃশ্য শক্তির হাত ছিল, মানে তার সাথে এখন এই অশুভ জিনিসগুলো শুরু হয়েছে। এদিকে আমিরের স্ত্রীকে 5 দিন হসপিটালে ভর্তি রাখতে হবে। জনও সেখানে যায়। সে আমিরকে চিঠিটি দেখিয়ে বলে জন তার পরিবারকে নিয়ে আবার ওই বাড়িতে ফিরে যাবে, কারণ সেখানে যাই থাকুক না কেন সে তাদের পিছু ছাড়বে না। আর এই ব্যাপারটা তাকে একাই ফেস করতে হবে। যত দ্রুত সম্ভব এর পিছের রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করবে। যে জন্য সে আমিরকে নিয়ে বাড়ির কাছে দোকানদার, বাড়ির মালিক থমাসের চাকর আর টাউনের পুরনো প্যারিশ ক্লার্কের সাথেও কথা বলতে যায়। আর ওই ক্লার্কের থেকে জানা যায় 80-র দশকের সময়
সমুদ্রের পানি ওই জায়গায় ঢুকে পড়েছিল, ফলে সেখানে থাকা 8-10টা পরিবার চিরতরে সেই জায়গা ছেড়ে চলে যায়। তাদের মধ্যে কেউ রোজ ছিল নাকি ফ্রেডি ছিল সেটা কেউই জানতো না। আর যারা চলে গিয়েছিল তাদের মধ্যে কেউই আর কখনো ফিরে আসেনি। এরপর যখন সেখানে সিওয়াল তৈরি করা হয় তখন থমাস পুরো জায়গাটা নিজের দখলে নিয়ে নিজের নামে করে নেয়। এরপর তারা আরও জানতে পারে যেদিন ওই ফাদার সেখানে বাড়িতে উদ্বোধন করতে গিয়েছিল সে সেখানে কিছু একটা দেখেছিল। ব্যাপারটা সে বিশপকে জানাতে গিয়েছিল, কিন্তু থমাস এর মধ্যে তার ট্রান্সফার করিয়ে দিয়ে পুরো ঘটনাটা গোপন রাখে। আর এর মূল কারণ ছিল যদি ভূত প্রেত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো কথাগুলো প্রকাশ হয়ে যেত তাহলে প্রপার্টির দাম কমে যেত, এমনকি কেউ ভাড়াও নিত না। এরপর তারা পুরনো প্যারিশ ক্লার্ক পিটারের কাছে যায়। পিটার তাদের জানায় থমাসের বাড়ির বাম দিকের অংশটার একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। 70-এর দশকে বাড়িটা তৈরি হওয়ার আগেও সেখানে কিছু মানুষ থাকত, কিন্তু তখন সেখানে কলেরা রোগ ছড়িয়ে একটি মহামারী তৈরি হয়েছিল। সেই মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয়। এই রোগটা সাধারণত দূষিত খাবার আর পানির কারণেই ছড়ায়, আর ওই ভাইরাস মানুষের শরীরে ভয়ঙ্কর কষ্ট সৃষ্টি করে। এরপর সবচেয়ে ভয়ের বিষয়টা সামনে আসে যে সেখানে মারা যাওয়া কাউকে পোড়ানো হয়নি, সবাইকে মাটির নিচে কবর দেওয়া হয়েছিল। তাদের মধ্যে রোজ বা ফ্রেডি নামে কেউ ছিল কি না সেটা কেউই বলতে পারে না। ওই সময় চার্চে ফাদার ফ্রান্সিস ছিলেন, যিনি এখন রোমে আছেন। তো চার্চের থেকে এই সকল তথ্য জানার পর জন তার পরিবার নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। তবে আসার আগেই সে সবাইকে সুন্দর করে বুঝিয়ে দেয় যে বাড়ির ভিতরে তারা এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করবে না, সব কিছু ইশারা দিয়ে বুঝিয়ে বলবে, যাতে তাদের কোনো পরিকল্পনা ওই অশুভ শক্তি জানতে না পারে। এই জন্য রাতের বেলা সবাই সেটাই ফলো করছিল। কিন্তু হঠাৎ করেই রাতের বেলা অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। লাইটগুলো বারবার ফ্লিক করছিল, এর মধ্যে একটা কলও আসে, কিন্তু বাড়ির ভিতরে তাদের কথা বলা নিষেধ থাকায় জন কলটি এড়িয়ে যায়। এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সেই পাখিটাকে দেখা যায় যেটা মারা গিয়েছিল আর টিটু মাটির নিচে কবর দিয়েছিল। পাখিটা আবার জীবিত হয়ে উঠে এসেছে, এমনকি টিটুকে হন্ট করতে শুরু করে। আর এরপরে হঠাৎ করে টিটু নিজেকে একটি কবরস্থানে দেখতে পায়, যেখানে প্রতিটা কবরের উপর ঘণ্টা লাগানো ছিল। সবগুলো ঘণ্টা একসাথে বাজতে শুরু করে। তবে এই ঘণ্টাগুলো কেন লাগানো হয়েছে, এর পিছের রহস্য কি, তা আমি একটু পরই জানাবো। টিটু তখন সেখানে রহস্যময় এক মহিলাকে দেখতে পায় যে কবরের পাশে বসে আছে। সে টিটুকে ভয় দেখানোর চেষ্টা করে, আর এই দৃশ্যটি দেখা মাত্র সবাই চিৎকার করে ওঠায়। জন আর ডেজিরও ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে বাচ্চাদের রুমে যায়, কিন্তু সেখানে তারা একটা ছায়া দেখতে পায়। হঠাৎ করে অনেক আলো জ্বলে ওঠে, দরজাটাও নিজে থেকে লক হয়ে যায়। তারপর অনেক কষ্টে তারা দরজা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু ততক্ষণে সবকিছু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু বাচ্চারা এই ঘটনায় খুবই ভয় পেয়েছে, তারা পুরো ভয়ে কাঁপছিল। অবশ্য জন আর ডেজি তাদের শান্ত করার চেষ্টা করে। আর পরদিন সকাল হতেই জন আবারও সেই একই রকম একটি চিঠি দেখতে পায়, যেই চিঠিতে ওই রহস্যময় মহিলা লিখেছে কেউ তাকে বুঝতে পারছে না। জন আর তার পরিবার তার অনুভূতি আর উপস্থিতির মূল্যও দিচ্ছে না, বরং তাকেই বোকা বানানোর চেষ্টা করছে। তার চোখে জনদের পরিবারের কাছে তার সম্মান ধীরে ধীরে কমে গেছে। মানে এখানে জন আর তার পরিবার নিজেদের মধ্যে কথা বলা কমিয়ে দিয়েছিল বলে, ইশারায় যোগাযোগ করছিল বলে এটা তার পছন্দ হয়নি। সে এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে। তার কাছে মনে হচ্ছে জন বা জনের পরিবার কোনো কাজেরই নয়, আর যদি কাজের না হয়ে থাকবে তাহলে তাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এরপর সে আরও লিখে যে চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে, অনেক মানুষ সেই রোগে মারা যাচ্ছে, এমনকি চার্চের জমিও কম পড়ে যাচ্ছে, তাই মানুষদের এখন সেখানেও কবর দেওয়া হচ্ছে। মূলত এই সব কিছু লিখেছে সে ফ্রেডির উদ্দেশ্যে। ফ্রেডি যেন এগুলো জানার পর দ্রুত ফিরে আসে, সাথে একটা ভয়ঙ্কর তথ্যও লেখে যে তাদের নতুন অতিথিরাও অসুস্থ হয়ে পড়েছে, আর এই নতুন অতিথি টিটু। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে টিটু যে অসুস্থ হয়েছে এটা জনরাও বুঝতে পারেনি। চিঠিটা পড়ার পরে তারা বুঝতে পারল, তার মানে তাদের আগেই ওই আত্মা সব কিছু জেনে গিয়েছিল, যে জন্য জন ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা দ্রুত টিটুকে হসপিটালে নিয়ে যায়, আর সেখানে ডক্টর কিছু প্রাথমিক চেক আপ করে তাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয়। ডেজিও তখন জনকে বলছিল তাদের চার্চের ফাদারকে বাড়িতে একবার ডাকানো উচিত, যে জন্য জন চার্চে গিয়ে ফাদার জিওর সঙ্গে কথা বলে। আর এই সুযোগে সে ফ্রেডি আর রোজ সম্পর্কে খোঁজ নিতে শুরু করে, কিন্তু কেউই ফ্রেডির সম্পর্কে কোনো তথ্য দিতে পারছিল না। এরপর জন পুরো ঘটনাটা ফাদারকে খুলে বলে। সব শুনে ফাদার জানায় যে প্যারানর্মাল জিনিসের মোকাবেলা করার জন্য তাদের এক্সোরসিস্ট করতে হবে, কিন্তু তার জন্য প্রথমে বিশপের অনুমতি লাগবে। তারা আগে যাচাই করবে যে সত্যিই সেখানে কোনো অশুভ শক্তি আছে কিনা, এরপরই বাকিটা। আর পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ। তবে আপাতত জনের বাড়িতে যেতে সে রাজি হয়। কিন্তু ঠিক তখনই ডক্টর কল করে জানায় তারা যে টিটুর ব্লাড স্যাম্পল নিয়েছিল সেখানে একটি ভয়ঙ্কর বিষয় ধরা পড়েছে। মূলত এই উপসর্গগুলো কলেরার সাথে মিলে যাচ্ছে। আবার ডক্টরের মনে হচ্ছিল এটা শুধু কলেরা নয়, এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে।
তাই তারা স্যাম্পলটি শহরে পাঠিয়েছে। রিপোর্ট আসতে 3 দিন সময় লাগবে। ততদিন পর্যন্ত জন বা তার পরিবারের কেউই যেন টিটোর সংস্পর্শে না আসে। আর এটা শোনার পর ফাদারও ভয় পেয়ে জনের সাথে জনের বাড়িতে যেতে অস্বীকার করে। জনও তখন দুশ্চিন্তায় পড়ে বাড়িতে ফিরে আসে। ডেজিও বিষয়টা জানার পর খুবই ভেঙে পড়ে, আর এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়। এরপর রাতের বেলা ফাদার জিওর কল আসে। সে জানায় যে তিনি অনেক পুরাতন ডকুমেন্টস ঘেঁটে দেখেছেন, কিন্তু রোজ নামে কোনো মেয়ের তথ্য পাওয়া যায়নি। সম্ভবত রোজ তার আসল নামই ছিল না। ফাদার সাথে এটাও বলে এখানে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় ছিল, যেখানে রোমান ক্যাথলিক, জ্যাকোবাইট, কান্নায়া আর ল্যাটিন ক্যাথলিক কমিউনিটি থাকতো। তাই এমনও হতে পারে যে ফ্রেডি তাদের প্যারিসের মানুষই ছিল না, এই জন্য সে অন্য প্যারিসও খোঁজ করিয়েছে। আর সেখানের কান্নায়া প্যারিস থেকে একটি তথ্য সে জানতে পেরেছে যে কলেরা মহামারীর 1 বছর পর অর্থাৎ 1971 সালে সেখানে একটি বিয়ের ইনভাইটেশন এসেছিল, যেখানে মেয়ের নাম ছিল মার্গারেট আর বর ছিল ফ্রেডি। ফাদার জনকে ওই ঠিকানাটাও দিতে চাচ্ছিল, কিন্তু জন একটু চালাকি করে ফাদারকে বলে ফোনে বলার দরকার নেই, আমি কাল সরাসরি আপনার সাথে দেখা করব। মানে বিষয়টা সে একটু এড়িয়ে যায়। এরপর যখনই বাচ্চাদের নিয়ে ডিনার করতে বসে, ঠিক তখন হঠাৎ করে মারিয়া অদ্ভুতভাবে নিজের আঙ্গুল ভাঙতে শুরু করে। এমনকি সে রহস্যময়ভাবে একটি মহিলার কণ্ঠে বলছিল ফ্রেডি কবে আসবে। জন তখন তাকে থামানোর চেষ্টা করে, এমনকি ওই আত্মার কাছে একদিনের সময় চায় যে আমি একদিনের মধ্যে খোঁজ নিয়ে জানাবো। আর পরবর্তী দিন জন ওই মার্গারেটের ঠিকানা পেয়ে মার্গারেটের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে মার্গারেট মূলত একজন ডক্টর। জন মার্গারেটের কাছে ফ্রেডির ব্যাপার জানতে চায়। মার্গারেট তখন জানায় ওই সময় তাদের বিয়ের 3 তারিখ ঠিক হয়েছিল ঠিকই, কিন্তু তার ঠিক 2 দিন আগেই ফ্রেডি হঠাৎ কোথাও চলে গিয়েছিল। এরপর কোনোদিনই তার সাথে আর দেখা হয়নি, এমনকি এরপর তারা নিজেরাও আর যোগাযোগ করেনি। আর এখন মার্গারেট রাজীব নামে অন্য একজনকে বিয়ে করছে। ফ্রেডির কোনো খোঁজ না পেয়ে জনও বেশ চিন্তায়। ঠিক তখনই তার সামনে একটি আশার আলো ফুটে ওঠে। সে জানতে পারে ফাদার ফ্রান্সিস রোম থেকে ফিরে এসেছে, তবে তার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ, আর তিনি এখন কিছুটা অস্বাভাবিক আচরণও করছেন। তবুও অনেক অনুরোধ করে জন তার সাথে দেখা করে। জন তাকে পুরো পরিস্থিতির কথা খুলে বলে, আর সেই চিঠিগুলো তাকে দেখায়। আর ওই চিঠিগুলো দেখেই ফাদার একটা নাম বলে, আন্না রোজ জর্জ। সব কিছু শোনার পর তিনি বলেন তিনি জানতেন তিনি একসময় ঠিক ছিলেন। তিনি সবাইকে বোঝানোর চেষ্টাও করেছিলেন, সত্যিটা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। আর এখন তো আন্না নিজেই ফিরে এসেছে, কারণ তার ফিরে আসারই কথা ছিল। এরপর ফাদারের কাছে আন্না রোজ আর ফ্রেডির সম্পর্কে সকল তথ্য জানা যায়। সিন চলে যায় 1970 সালে। আমাদের ফ্রেডিকে দেখানো হয় যে তার নিজের বাবা মায়ের সাথে গাড়ি করে বাড়ি ফিরছিল, কারণ তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে গিয়েছিল। কিন্তু ফ্রেডির কোনো মেয়েকে পছন্দ হচ্ছিল না, কারণ সে মনের দিক থেকে সুন্দর এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী বানাতে চাচ্ছিল। তার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নেই। ওই সময় সে পিএইচডি করছিল, পাশাপাশি এখানে সেখানে ঘুরে বেড়াতো, বোটিং করত আর নিজের জীবনটাকে উপভোগ করত। এরপর একদিন তার বোটে সিস্টার অনিতা আসে, তার সাথেই ছিল আন্না রোজ জর্জ। আন্না মূলত ছোটবেলা থেকে অনাথ ছিল, চার্চেই থাকতো আর সেখানে কাজ করত। সম্প্রতি এই এলাকায় শিফট হয়েছিল। আর আন্নাকে প্রথমবার দেখা মাত্রই ফ্রেডি তার প্রেমে পড়ে যায়। তবে তারা দুজন আলাদা সম্প্রদায়ের ছিল, মানে আলাদা কমিউনিটির। ফ্রেডিও আন্নার পিছে ঘুরতে শুরু করে, যখন তখন দেখতে যেত, কথা বলার চেষ্টা করত, দেখা করার চেষ্টা করত। ওই সময় আন্না প্যারাডাইজ ভিলা নামে এখানে একটা হোমস্টে শুরু করে, কিন্তু হঠাৎ করে কিছু লোক সেই হোমস্টেটা বন্ধ করে দিতে আসে। ডেফিনেটলি পাশের যে হোটেলের ব্যবসায়ী ছিল তারা, কিন্তু ফ্রেডি তাকে সাহায্য করতে এসে উল্টো তাদের হাতেই মার খায়। যদিও ফ্রেডি কিছু করতে পারেনি, কিন্তু এই ঘটনায় আন্না একটু হলেও ফ্রেডির প্রতি ইমপ্রেস হয়েছিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন ফ্রেডি তাকে প্রপোজও করে, কিন্তু আন্না বলে সে সারা জীবন একাই থেকেছে, তাকে ভালোবাসার মতো কেউ কখনোই ছিল না। আর এখন সে আর কারোর সাথে সম্পর্ক জড়াতে চায় না, কারণ পরবর্তীতে যদি তার সাথে বিচ্ছেদ হয় সেটা সে কখনোই সহ্য করতে পারবে না। ফ্রেডি তখন আন্নাকে কথা দেয় সে কোনোদিনও তাকে ছেড়ে যাবে না, তবু আন্না তার কথা বিশ্বাস করেনি। এরপর ফ্রেডি বাড়িতে ফিরে আসে। সেখানে মার্গারেটের বাবা ফ্রেডির বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তারা ফ্রেডি আর মার্গারেটের বিয়ের ব্যাপারে কথা বলে। ফ্রেডিও তাদেরকে সরাসরি নিষেধ করতে পারেনি, কিন্তু তার মনের মধ্যে কিন্তু আন্না রয়েছে, তাই সে আবার আন্নার সাথে দেখা করতে যায়। কিন্তু ওই সময় চার্চের সিস্টাররা তাকে ধরে ফেলে, এমনকি তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে চাচ্ছিল। ঠিক তখনই ফ্রেডিকে বাঁচাতে আন্না বলে যে ফ্রেডিকে সে নিজেই রেখেছিল, তারা মূলত একে অন্যকে ভালোবাসে। এই জন্য আন্নাকে চার্চ থেকে বের করে দেওয়া হয়। আর ফ্রেডি যখন আন্নাকে নিয়ে নিজের বাড়িতে যায়, তার বাবা মা ডেফিনেটলি এই বিষয়টা না মানার কারণে ফ্রেডিও তার নিজের বাড়ি থেকে বের হয়ে আন্নার সাথে ওই হোমস্টেতে একসাথে থাকতে শুরু করে। শুরুর দিকে তাদের জীবনটা খুব ভালোই কাটছিল, ব্যবসাটাও ভালো চলছিল, এমনকি ফাদার ফ্রান্সিসের সাথেও তাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে একদিন
আন্নার হোমস্টের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এটা মূলত পাশের হোটেল মালিক অফিসে টাকা দিয়ে করিয়েছিল। এখান থেকে মূলত তাদের সমস্যার শুরুটা হয়। জীবনের দারিদ্রতা নেমে আসে। যদিও আন্না লড়াই করতে জানত, কারণ সে অভ্যস্ত ছিল, কিন্তু ফ্রেডি ছোটবেলা থেকেই বিলাসিতার মধ্যে বড় হয়েছে, কখনো টাকার অভাব দেখেনি। তাই সে বাস্তবতা সহ্য করতে পারছিল না। এমনকি একসময় তার পছন্দের বইগুলো বিক্রি করে দিতে হয়। ধীরে ধীরে সে ভেঙে পড়তে শুরু করে। আর ওই সময় ফ্রেডির বাবা ম্যাথু ফ্রেডির সাথে দেখা করে। ফ্রেডি মূলত খুব নমনীয় স্বভাবের মানুষ ছিল। ফ্রেডিকে ম্যানিপুলেট করা খুব সহজ ছিল। ফ্রেডির বাবা তখন তাকে বোঝায় জীবনে অনেক ভুল হয়, কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে হয়। তার জীবনে সে অনেক ভুল করেছে, কিন্তু সময় মতো সেখান থেকে ফিরে এসে নিজের লাইফে ফোকাস করে সে আজ সফল হয়েছে। ফ্রেডিও একটা ভুল করে ফেলেছে, তার জন্য তো জীবন নষ্ট করতে পারে না। আর ফ্রেডির স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে আমেরিকা থেকে রিসার্চ করা। তাই তার বাবা বলে, তোমার স্বপ্নটা মাটি করে দিও না। এমনকি ফ্রেডি যে পছন্দের বইটা বিক্রি করেছিল, ফ্রেডির বাবা ওই বইটাও তাকে দিয়ে যায়। ফ্রেডিও বুঝতে পারছিল না এই মুহূর্তে তার কী করা উচিত। ধীরে ধীরে অবস্থা আরও খারাপ হতে শুরু করে। হোমস্টেতে গেস্টও আসা বন্ধ হয়ে যায়। আন্না যে ফ্রেডিকে একটা ঘড়ি গিফট করেছিল সেটাও বিক্রি করে দিতে হয়। যে জন্য ফ্রেডি একসময় সিদ্ধান্ত নেয় সে শহরে গিয়ে পিএইচডিটাকে শেষ করবে, এরপর তার একটা চাকরি হয়ে যাবে। আন্নাও ফ্রেডির প্রস্তাবে রাজি হয়ে নিজের জমানো কিছু টাকা দিয়ে ফ্রেডিকে শহরে পড়াশোনা করতে পাঠায়। এরপর থেকে আন্না প্রতিনিয়ত ফ্রেডিকে চিঠি লিখত। ফ্রেডি সেগুলো পড়ত, কিন্তু কখনো কোনো উত্তর দিত না। এভাবেই আন্নার দিন কাটছিল। আন্না একের পর এক কষ্ট সহ্য করে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে সিস্টার অনিতা আন্নার কষ্ট দেখতে না পেরে ফাদার ফ্রান্সিসের সাহায্যে হোমস্টের লাইসেন্সটি আবার রিনিউ করিয়ে দেয়। এমনকি হোমস্টের ব্যবসাটা আবারও চালু হয়ে যায়। কাস্টমার আসতে শুরু করে। সব কিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছিল। আন্না শুধুমাত্র একটা অপেক্ষাতে ছিল, ফ্রেডি কবে ফিরবে। আর অন্যদিকে ফ্রেডির বাবা মা মার্গারেটকে সঙ্গে নিয়ে ফ্রেডির সাথে দেখা করে। এমনকি এরপর থেকেই ফ্রেডি মার্গারেটকে নিয়ে সময় কাটাতে শুরু করে, ঘুরতে থাকে। আর এইভাবেই একসময় মার্গারেটের প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে আন্না যতই চিঠি লিখছিল, ফ্রেডি একসময় সেগুলো না পড়েই ডয়ারে শুধু জমিয়ে রাখত। মানে ধীরে ধীরে আন্নাকে সে অ্যাভয়েড করে যাচ্ছিল। ঠিক তখনই এই গ্রামে কলেরা নামের ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ মারা যেতে শুরু করে। প্রথমে তাদের চার্চের সামনে সমাহিত করা হচ্ছিল, কিন্তু সেখানেও যখন জায়গা হচ্ছিল না, তখন তাদেরকে সমুদ্রের ধারে কবর দেওয়া শুরু হয়। আর প্রতিটা কবরের উপর একটা করে ঘণ্টা লাগানো হতো। মূলত ওই সময় মানুষের নারীর স্পন্দন যখন অনেক বেশি কমে যেত, ডক্টররা অনেক কম স্পন্দন আইডেন্টিফাই করতে পারত না। তাই অনেক সময় জীবিত মানুষকে মৃত ভেবে কবর দেওয়া হতো। আর ওই ঘণ্টাগুলো এই কারণে লাগানো হতো, যদি কোনোভাবে কেউ জীবিত থাকে তাহলে সে ঘণ্টা বাজিয়ে সাহায্য চাইতে পারবে। মূলত এটা একটা প্রাচীন নীতি ছিল, সেটাই ফলো করছিল। এদিকে আন্নাও ফ্রেডির জন্য ব্যাকুল হয়ে আছে। তার কোনো চিঠির উত্তর আসছে না। আর ঠিক তখনই সেও কলেরা আক্রান্ত হয়। অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। ফ্রেডি তখন এই খবর জানতে পেরে আন্নাকে দেখতে হসপিটালে আসে। আন্নার যে পরিস্থিতি হয়েছিল, ডক্টর আন্নাকে দেখে বলেছিল 1 ঘন্টার বেশি হয়তো বাঁচবে না। ফ্রেডিও তখন নিজেকে ক্ষমা করতে পারছিল না। শেষবার সে আন্নার সাথে দেখা করতে চায়। এমনকি আন্নাকে শহরের বড় হসপিটাল নিয়ে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এদিকে ফ্রেডির বাবা মেথু জানতো এটাই তার ছেলেকে আন্নার থেকে আলাদা করার একটা মোক্ষম সুযোগ। ডাক্তারদের কাছেও বাঁচানোর মতো তেমন কোনো উপায় ছিল না। তাই তারা ফ্রেডিকে একসময় বুঝিয়ে দেয় যে তারা চেষ্টা করলেও কিছু করতে পারবে না, আন্না মারা যাবে। ওই যে ফ্রেডির বাবা ডক্টরকে আগে থেকে সব কিছু বুঝিয়ে রেখেছে, কারণ আন্না আলাদা কমিউনিটির, তারা আলাদা কমিউনিটির। এই জন্য মূলত চাচ্ছে না আন্না বেঁচে থাকুক। তাই আন্নাকে বাঁচানোর সুযোগ থাকলেও তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করছে না। আর এর কিছুক্ষণ পরে ডক্টর আন্নাকে মৃত ঘোষণা করে। সবাইকে যেমনটা করা হচ্ছিল, আন্নাকেও তার নিজের জমিতে কবর দেওয়া হয়। মানে ঠিক তার প্যারাডাইস ভিলার পিছের দিকে, জনদের বাড়িটা এখন যেখানে। আর এরপর রাতের বেলা আমরা দেখতে পাই আন্নার জ্ঞান ফিরে এসেছে। মানে আন্না তখনও মারা যায়নি। তবে আন্না নিজেকে যখন ওই জায়গায় আবিষ্কার করে, তখন বাঁচার জন্য সে ব্যাকুল হয়ে ঘণ্টা বাজাতে শুরু করে। আবার ওই সময় প্রবল বৃষ্টি শুরু হয়, যে জন্য বৃষ্টির পানি তার কবরের মধ্যে ঢুকে পড়ে। সে বারবার ঘণ্টা বাজিয়ে যাচ্ছিল। ওই সময় পাশে এক ব্যক্তিকে পাহারায় রাখা হতো, যে মূলত ঘণ্টা বাজানোর শব্দ শুনে তাকে উদ্ধার করার কথা। কিন্তু বৃষ্টির কারণে সেও কিছু করতে পারেনি, যে জন্য আন্না এক সময় পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে মারা যায়। মানে সোজা কথা, ফ্রেডি যদি ওই সময় একটু চেষ্টা করতো তাহলে আন্নাকে হয়তো বাঁচাতে পারত। পরবর্তী দিন সকালে ফাদার ফ্রান্সিসও আন্নার কবরের পাশে এসে খেয়াল করে আন্নার হাতটাও কফিনের বাইরে, এমনকি কফিনের গায়ে নখের আঁচড়ও ছিল। এতে করে তারাও বুঝতে পারে আন্না তখনও জীবিত ছিল। কবরের মধ্যে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ মৃত্যু হয়েছে। তবে ওই সময় সবাই এই সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে পুরো ঘটনাকে মুছে ফেলা হয়। এটাই ছিল মূলত আন্নার ফ্রেডির গল্প।
যে আন্না অনাথ ছিল, সে ফ্রেডিকে প্রচণ্ড ভালোবেসেছিল। ফ্রেডিকে আন্নাকে সে ভালোবাসা ফিরিয়ে দিতে পেরেছিল? ছোট্ট একটা ভুলের কারণে আন্নার জীবন চলে যায়। ফাদার এটাও বলে, ফাদার ধারণা করেছিল ফ্রেডি হয়তোবা মার্গারেটকে বিয়ে করেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারে আন্নার মৃত্যুর বিষয়টি মেনে নিতে না পেরে ফ্রেডি ওই বিয়েটি ক্যান্সেল করে দিয়েছিল। এরপর ফাদারের থেকে ফ্রেডির ঠিকানা নিয়ে জন আর আমির ফ্রেডিদের বাড়িতে যায়। ফ্রেডির মায়ের থেকে জানতে পারে ফ্রেডির বাবা অনেক আগে মারা গেছে। ফ্রেডিও অনেক বছর আগে তাদের থেকে দূরে কোথাও চলে গিয়েছে। শেষবার বাবার শেষকৃত্যে এসেছিল। জন তখন ফ্রেডির মাকে বলে, ওর সাথে কখনো যদি যোগাযোগ হয় ওকে জানাবেন আন্না ওর জন্য অপেক্ষা করছে। সাথে ফ্রেডির জন্য আন্না যে চিঠিগুলো লিখেছে ফ্রেডির মায়ের হাতে দিয়ে আসে। কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়, কারণ সে ফ্রেডিকে খুঁজে পায়নি। তার পরিবারের ভাগ্যটা পুরোপুরি এখন আন্নার হাতে। আন্নাও তখন ভয়ঙ্করভাবে রাগে ফুঁসছিল, কারণ সে মারিয়াকে পুরোপুরি পজেস করে ফেলেছে। বারবার জিজ্ঞেস করছে ফ্রেডি কোথায়। জন তখন বলে ওঠে সে তাকে খুঁজে পায়নি, আর সে যে ফ্রেডির জন্য অপেক্ষা করছে সে তাকে ফেলে অন্য মেয়ের পিছে ছিল। এটা শোনা মাত্রই আন্না অনেক বেশি রেগে যায়। সে জন আর ডেজির গলা চেপে ধরে, আর তখনই মাটির নিচে থাকা অন্য লাশগুলো নিজেদের কবর থেকে বেরিয়ে আসতে শুরু করে। তারাও নিজেদের সাথে টিটুকে নিয়ে যেতে চাইছিল। মূলত এখানে শুধু জনের পরিবারই ভিকটিম ছিল না, এই গ্রামের মানুষগুলোর একই পরিণত হয়েছিল, যাদের মেডিকেল অবহেলার কারণে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল। তারাও হয়তোবা এভাবে কবরের মধ্যে তরপাতে তরপাতে মারা গেছে। শুধুমাত্র মানুষের অবহেলার জন্য তাদের জীবন দিতে হয়েছিল। তবে এর মধ্যেই সেখানে ফ্রেডি এসে পড়ে। ফ্রেডি এসে বুঝতে পারে মারিয়ার মধ্যে আন্নার আত্মা রয়েছে, তাই সে আন্নার আত্মার সাথে কথা বলার চেষ্টা করে। ফ্রেডিকে দেখে আন্নাও খুব খুশি। সে ফ্রেডিকে বলছিল যে ওরা বলছে তুমি নাকি আমাকে ফেলে অন্য মেয়ের পিছে ছিলে, তুমি নাকি আমাকে ধোকা দিয়েছ, তুমি ওদের বলে দাও ওরা মিথ্যা বলছে। ফ্রেডি তখন আন্নার কাছে সত্যিটা স্বীকার করে যে আসলে আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর এটা শোনা মাত্রই আন্নার হৃদয়টা একদম ভেঙে যায়, কারণ আন্না তো এতদিন পর্যন্ত ফ্রেডির আশাতেই ছিল। ফ্রেডি যে তাকে ধোকা দিয়েছে এটা কখনোই সে জানতো না। আর যখনই সে সত্যিটা জানতে পারে সাথে সাথে মারিয়ার দেহত্যাগ করে চলে যায়। ফ্রেডিও বুঝতে পারছিল আন্নার আত্মা এখানে নেই। এখান থেকে সিন চলে যায় 3 মাস পর, যেখানে জন আর আমিরের কথা আমরা জানতে পারি। ওই ঘটনার পর জন তার পরিবারকে নিয়ে সেখান থেকে অন্যত্র শিফট করেছে। মারিয়া এখন পুরোপুরি সুস্থ। তবে তাদের সাথে যে ঘটনা ঘটেছে তারা কাউকে বলতেও পারছে না, কারণ যাদের সাথে এই ঘটনা ঘটেনি তারা কখনো এটা বিশ্বাস করতে চাইবে না। আবার তাদের কথা আমরা এটাও জানতে পারি ওই রাতের পর থেকে ফ্রেডি সেই বাড়িতে থাকতে শুরু করেছে। তারাও বুঝতে পারছে না আন্না তাকে কোন শাস্তি দিবে। এদিকে ফ্রেডিকে দেখা যায় প্রতিদিন পাগলের মতো পোস্টম্যানের পিছু করে বেড়াচ্ছে যে তার জন্য আন্না কোনো চিঠি পাঠিয়েছে কিনা, কিন্তু কখনোই কোনো চিঠি আসে না। ফ্রেডি ঘরের কোনায় কোনায় ঘুরে বেড়ায়। সে আন্নাকে খোঁজে, আন্নার সাথে কথা বলার চেষ্টা করে, কারণ আন্না তো তাকে ক্ষমা করেনি। সে একবার আন্নার থেকে শুনতে চায় আন্না তাকে ক্ষমা করেছে। আর এভাবেই কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই ফ্লোরের নিচে আন্নাও ঠিক একইভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু সে ফ্রেডির সাথে কোনো যোগাযোগ করছে না। আর এটাই মূলত ফ্রেডির সবথেকে বড় শাস্তি, যেটা তার মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করতে হবে। এটাই ছিল মূলত তাদের অসম্পূর্ণ ভালোবাসা। এর মধ্য দিয়ে মূলত মুভি শেষটা হয়। তবে এখানে আপনাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, আমি ছোট্ট করে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিই। আন্নাকে যখন জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছিল আর আন্না যখন ওখানে বেল বাজিয়েছিল, ওই সময় বৃষ্টি হওয়ার কারণে পাশে যে ব্যক্তিকে চেক করার জন্য রাখা হয়েছিল সে ধারণা করেছিল ঝড় বাতাসের কারণে হয়তোবা বেল বাজছে, এই জন্য সে আন্নাকে বাঁচাতে যায়নি। আবার ডক্টররা বলেছিল আন্নার জীবিত থাকার কোনো সম্ভাবনাও নেই, যে জন্য আন্না যে শুধুমাত্র জীবিত ছিল এটা শুধু আন্নাই জানত। আর পরবর্তীতে আন্নার কফিন খুলে ফাদার এটা বুঝতে পেরেছিল, কিন্তু কেউ এটা স্বীকার করতে চায়নি। আর একটা প্রশ্ন আসতে পারে যে ফ্রেডির এতদিন কোনো খোঁজ ছিল না, হঠাৎ করে ফ্রেডি ওই বাড়িতে কি করে এলো? ব্যাপারটা খুবই সিম্পল। ফ্রেডির বাবা যেহেতু মারা গিয়েছিল, ডেফিনেটলি ফ্রেডির মা একাই বাড়িতে বসবাস করত। আর ফ্রেডিও হয়তো তার মায়ের খোঁজখবর নিত, কিন্তু হয়তো অভিমান করে বাড়িতে আসতো না। কিন্তু জন যখন ফ্রেডির মাকে আন্নার বিষয়টি জানিয়েছে, ফ্রেডির মা হয়তো বা সাথে সাথে ফ্রেডিকে এই বিষয়টি জানিয়েছে, তাই ফ্রেডি আন্নার খোঁজ করতে এই বাড়িতে এসেছিল। তো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়। আন্না একটি অনাথ মেয়ে যে ফ্রেডিকে ভালোবেসে তাকে বিশ্বাস করে নতুন জীবনের স্বপ্ন দেখে নিজের দুরবস্থাতেও তার জমানো টাকা দিয়ে ফ্রেডিকে পড়তে পাঠালো। অথচ ফ্রেডি কী করলো? সেখানে অন্য সুন্দরী মেয়েকে পেয়ে সে আন্নাকে ভুলে গিয়েছিল। আর এটা শুধু ফ্রেডিই নয়, আমাদের সমাজে এমন হাজারো উদাহরণ আছে। স্বামী বউকে পড়াশোনা করিয়েছে, অথচ বউ চাকরি পেয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বা স্ত্রী কষ্ট করে টাকা পাঠিয়ে স্বামীকে পড়াশোনার খরচ দিচ্ছে, আর সেই স্বামী কিনা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার মতে এমন লোকেদের কি শাস্তি হওয়া উচিত?
তো সর্বোপরি মুভিটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।